ভারতে কেন যাবেন কিংবা কেন যাবেন না? যখন আমি শিরোনামটি ঠিক করি তখন মোটামুটি শতভাগ নিশ্চিত ছিল যে তিনি ভারতে যাচ্ছেন এবং আগস্ট মাসের ২২ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে যেকোনো একটা সময় ২ দিনের জন্য তিনি দিল্লি সফর করবেন, দ্বিপাক্ষিক সফর। এটা ব্রিক্সের কোনো সম্মেলন নয়। সেই দ্বিপাক্ষিক সফরে যাওয়ার জন্য ভারতের যে বিখ্যাত একটি হোটেল তাজ প্যালেস, সেই তাজ প্যালেসে প্রেসিডেন্সিয়াল স্যুট বাংলাদেশের যে দূতাবাস, সেই দূতাবাসের পক্ষ থেকে বুকিং করা হয়েছে। এই মর্মে ইন্টারনেটে নানা রকম খবর ছড়িয়ে পড়েছিল। সবাই যখন মোটামুটি নিশ্চিত যে না ঠিক আছে এবার ভারত যাবেন, তখন আমতে আমতে করে সরকারের যে বিরোধী দল, দেশের বিরোধী দল, সেটা এখনো তারা প্রমাণ করতে পারেননি, যেটিকে অনেকে আমি এবং মামুদের দল হিসেবে বর্ণনা করেন। তারা নানাভাবে পেয়াউপু বলার চেষ্টা করছিলেন যে এটা করতে হবে, ওটা করতে হবে, আদারওয়াইজ তারেক রহমান সাহেবকে যেতে দেওয়া হবে না। কিন্তু আপনারা জানেন যে সিদ্ধান্ত গ্রহণে তারেক রহমান সাহেবের এখন যে কর্তৃত্ব, এটি শেখ হাসিনার চেয়ে অনেক অনেক বেশি। শেখ হাসিনার দলে বহু মানুষ ছিলেন, তার আশেপাশে, তার পরিবারে, যারা তার সঙ্গে রাগারাগি করতেন, ঝগড়াঝাটি করতেন। এমনকি তার যারা কর্মী ছিলেন, সেই কর্মীরাও তার সামনে গিয়ে অনেক রেকর্ড, পার্লামেন্টারি কমিটির বৈঠকের রেকর্ড, এবং সেগুলো আবার যুগান্তর পত্রিকা থেকে শুরু করে সমস্ত পত্রিকায় ৬ কলাম ব্যানার হেডলাইন। এমপি রনির অভিযোগ, প্রধানমন্ত্রীর কোনো চেইন অফ কমান্ড নেই। আপনি এরকম একটা কথা এখন কোন একজন এমপি বলুক, তারপর সেটা আসুক যে তারেক রহমান সাহেবের কোনো চেইন অফ কমান্ড নেই, দেখেন দাঁত পাটা থাকে। ওখানে বসে সরকারি দলের এমপি তখন তারেক রহমান সাহেবের প্রশংসা করেছি। বেগম জিয়াকে নিয়ে লিখেছি স্বপ্নলোকের কল্পযুগে বেগম জিয়ার রাজনীতি, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বহুবার ইউনূস সাহেবকে নিয়ে লিখেছি। তো এই গণতন্ত্রটা আওয়ামী লীগের জমানাতে ছিল। আওয়ামী লীগের জমানাতে ছিল ফলে কি হতো, আমরা শেখ হাসিনাকে যতটা স্বৈরাচারী মনে করি, ইভেন একদম শেষ দিন পর্যন্ত তার যারা ছাত্রলীগের নেতা ছিলেন তাদের সঙ্গে তার তর্ক হতো, বিতর্ক হতো। তিনি অনেকে বলতেন বের হওয়া আমার সামনে থেকে, আবার একটু পরে টেলিফোন করে বলতেন যে আসো আসো। এই ঘটনাগুলো একটা আন্তরিকতা ছিল রাজনীতিতে। কিন্তু এখন তার একটা ডিজায়ার, তার একক ডিজায়ার, তিনি কারো পরামর্শ নিতে পারেন যদি তার ইচ্ছা হয়, কিন্তু তার যদি ইচ্ছা না হয়, ডিজায়ার না হয়, এবং তিনি যদি ওপেন আপ করে না দেন, সেখানে তাকে পরামর্শ দেওয়ার মতো ক্ষমতা তার সরকারের বাইরের কারোরই নেই। নো ওয়ান, ভিতরও নেই, বাইরেরও নেই। তো সেদিক থেকে তিনি ভারত যাচ্ছেন, ভারত যাবেন, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। যাবেন না তাও তার ব্যক্তিগত বিষয়। গেলে কি হবে সফলতা, এটার সফর তাকেই করতে হবে বা আমাদেরকে করতে হবে। না গেলে কি হবে, অ্যাজ ইট ইজ, মানে কমপ্লেক্স ব্যাপার। এইরকম একটি অবস্থা যখন সরকারের ভিতরে বাইরে, সরকার প্রধানকে নিয়ে এরকম যখন একটা অবস্থা চলছে, ঠিক সেই সময়টিতে আমরা জানলাম যে তিনি ভারত সফরে যাচ্ছেন। প্রথমত সবাই দুনিয়া উল্টে গেলে যাবে না ইত্যাদি ইত্যাদি ঘটনা, তিনি যাচ্ছেন অল অন এ সাডেন। আমরা তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, তিনি যাচ্ছেন, একেবারে দিল্লিতে হোটেল বুক করা হয়ে গেছে, ২ দিনের সফরে যাচ্ছেন, তাও আবার এই আগস্ট মাসের ২২ থেকে ২৬ তারিখের মধ্যে। এটা কেন, কি কারণে? নানা রকম ইউটিউবে যারা কন্টেন্ট তৈরি করেন, আওয়ামী লীগের পক্ষের লোক, বিপক্ষের লোক, তারা এটা নিয়ে একেবারে নাকে নস্যি বেঁধে বিচার করে, বিশ্লেষণ করে নানা রকম কথা বলার চেষ্টা করছে। গেলে কি হবে, না গেলে হবে, কেন যাবেন, যারা আওয়ামী লীগের লোকজন আসতেই হবে ভারতে, ভারত ছাড়া কি তারেক রহমান সাহেবের ক্ষমতা টিকে থাকা সম্ভব, ইত্যাদি। লন্ডন, আমেরিকা থেকে হাজার হাজার লোক বাংলাদেশের এয়ারপোর্টে আসবে, কোটি কোটি মানুষ তাদেরকে অভ্যর্থনা জানাবে, আর বিএনপির লোক আর জামাতের লোক ঘরে শুয়ে শুয়ে লেবেন চুষ খাবে। এই যে এটা স্বপ্নবিলাসী কল্পনা, এই কল্পনা যারা করেন তাদের বক্তব্য হলো তাকে ভারত যেতেই হবে। ভারতে না গেলে তিনি টাকা পাবেন কোথায়, ডিজেল পাবেন কোথায়, গ্যাস পাবেন কোথায়? এই মুহূর্তে তো বাজেটারি সাপোর্টের জন্য তার যে টাকা দরকার, অ্যাটলিস্ট $4 to $5 বিলিয়ন দরকার। সেই $4 থেকে $5 বিলিয়ন চীন তো তাকে দিচ্ছে না, একমাত্র ভারতই তাকে দিতে পারে। সৌদি আরবও তাকে দেবে না, কেউ দেবে না, কোনো বন্ধু নেই। IMF দেবে না, ওয়ার্ল্ড ব্যাংক কেউ দেবে না। অন্যদিকে যেটা IMF থেকে আমাদের পাওয়ার কথা সেটা তো আমরা পেলামই না। ইউনূস জামানাতে, অর্থাৎ শেখ হাসিনার জামানাতে, যেটা প্রায় $5 বিলিয়ন, $5.25 বিলিয়ন যেটা ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা 3টি কিস্তি দেওয়া হয়েছিল বা 2টো কিস্তি দেওয়া হয়েছিল, বাকি কিস্তি একটাও ইউনূস জামানাতে ছাড়ানো যায়নি। আর এই সরকারের আমলে সেই ঋণ চুক্তিটাই বাতিল করে দিয়ে বলছে ফ্রেশ ভাবে নতুন করে অ্যাপ্লাই করো। আর সেই নতুন অ্যাপ্লাই করা হয়েছে কিনা আমরা জানি না, তবে যে একটা রিপোর্ট দেখলাম সেটা হলো ওয়ার্ল্ড, মানে IMF মানে ঋণের ভারে জর্জরিত 10টি দেশের তালিকা করেছে, তার মধ্যে বাংলাদেশও আছে। কখন যে আরও মন্দ রিপোর্ট এই ব্যাপারে চলে আসে আমরা বলতে পারি না। তো এইরকম যখন অবস্থা চলছে তখন সরকার পরিচালনা করার জন্য তার টাকা দরকার। আর ওই যে আওয়ামী লীগের যারা লোকজন, ভারতপন্থী যারা লোকজন, তারা বলছে যে
এই সময় ভারত ছাড়া আসলে তাকে কেউ সাহায্য করতে পারবে না, এবং ভারত তাকে যে শর্ত দেবে, যে চুক্তি দেবে, সেটা অনুধাবন করে মেনে নিয়েই তাকে যেতে হবে। অন্যদিকে যারা ভারত বিরোধী শক্তি আছে বাংলাদেশে, তাদের বক্তব্য হলো আমরা না খেয়ে মরবো, দরকার হলে উটের চামড়া খাবো, জুতোর চামড়া আমরা সিদ্ধ করে খাবো। আমাদের আল্লাহ রসুলও তো একবার এরকম ৬-৭ বছর পরিবার পরিজন নিয়ে এরকম অবরোধের মধ্যে পড়েছিলেন, তারা সেই উটের চামড়া খেয়েছেন, তারপর জুতোর চামড়া সিদ্ধ করে তারপর তারা ঘূর্ণিবৃত্তি নিবারণ করেছেন। তো পেটে পাথর বেঁধেছেন। তো সেরকম যদি হয় আমরাও সেই কাজ করবো। আমরা ভারতের কাছে কোনো অবস্থাতেই আমাদের আত্মমর্যাদা বিসর্জন দেবো না। আমাদের ইমান আছে, একিন আছে, আমল আছে, আমরা ফু দিলে অনেক কিছু হয়ে যায়। এরকম যারা একটা ইলুশন, হ্যালোসিনেশন এর মধ্যে যারা আছেন, তাদের কথা আলাদা। এখন আমরা বাস্তবে আসি। বাস্তবে হলো যে প্রতিবেশী ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী। আমাদের ট্রেড অ্যান্ড কমার্সের একটা বিরাট অংশ তাদের সাথে হয়। 70% লোক সরকার বিরোধী। কাজে এই যে সরকার বিরোধী বিশাল একটা গোষ্ঠী, সেই গোষ্ঠী বিদ্যুতের একটা নতুন সমস্যা হলে, তারপরে ডিজেলের সমস্যা হলে, এলপিজির সমস্যা হলে, টাকার সমস্যা হলে, ব্যাংকে গিয়ে টাকা না পেলে, এলসি করতে না পেলে, ঘুষ দুর্নীতি দেখলে, চাঁদাবাজি দেখলে একসঙ্গে হাউকাউ করে ওঠে। এবং এটা কোনো অবস্থাতেই প্রতিবেশী যদি এখানে ইন্ধন দেয়, অর্থাৎ তাদের হাতে যে সফট পাওয়ারগুলো আছে সেইগুলো, প্লাস ওই যে 40% আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে, তারা মানে জনগণমন, মানে আর কি বলবো, আর দ্বিতীয় অংশ বললাম না, ভারতের দিল্লির দাদারা যেভাবে বলবেন সেভাবেই তারা চলবে, এর বাইরে তারা যাবে না। এই যে ডিফিকাল্টিসগুলো, সেই ডিফিকাল্টিসগুলো বর্তমান সরকারের জন্য একটা মানে যাকে বলা হয় বিরাট বোঝা হয়ে গেছে। তারা ভারতকে অ্যাভয়েডও করতে পারবে না, আবার ভারতের সঙ্গে সম্পর্ক নাকে খত দিয়েও করতে পারবে না। এখানে যে স্মার্ট নেগোসিয়েশন রয়েছে, সেই নেগোসিয়েশনে যেন কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে আলোচনার দরজাটা বন্ধ না হয়। তারেক রহমান সাহেব এখন যথেষ্ট বয়স হয়েছে, তার হি ইজ অ্যাবাউট 62 ইয়ার্স ওল্ড, যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু সরকার পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় একেবারেই নবীন। এই বাস্তব অবস্থাটা তাকে বুঝতে হবে। ২ নম্বর হলো যে এরকম ডিপ্লোম্যাটিক লেভেলে সম্পর্ক করা, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বা এনি মানে যাকে বলা হয় ফরেন রিলেশন, এই রিলেশনের ক্ষেত্রে যারা আউটস্ট্যান্ডিং হিস্ট্রি রয়েছে, চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা সেই ফাহিয়ানের আমলে কেমন ছিল, কিংবা মগধে যখন রাজা বিম্বিসার ছিলেন, সম্রাট বিম্বিসার ছিলেন, তার ছেলে যখন সেই অজাতশত্রু ছিলেন, যখন গৌতম বুদ্ধ জীবিত ছিলেন, তখন এই মগধের সঙ্গে রাজনীতির সঙ্গে কি কূটনীতির সম্পর্ক জড়িত, কিংবা আলেকজান্ডার যখন এসেছিলেন, তখন এই নন্দ বংশের সঙ্গে তার কি সমস্যা আছে। বন্ধুত্ব করার জন্য কৌশল লাগে, বন্ধুত্ব করার জন্য উপহার লাগে, ভাইস ভার্সা লাগে, আপনাকে আমি দেব, বিনিময়ে আপনিও আমাকে দেবেন। সেই ভাইস ভার্সা না থাকলে ওয়ান সাইডেড বন্ধুত্ব হয় না। ভারতের কাছ থেকে আমরা কি পাবো, আর ভারতকে আমরা কি দিতে পারি, হোয়াট ক্যান উই ডু ইন্ডিয়া ফর ইন্ডিয়া, এই জিনিসগুলো আগে বুঝতে হবে। ভিখারির কোনো শর্ত থাকে না, পরাজিতের কোনো প্রার্থনা থাকে না, শুধু আত্মসমর্পণ, শুধু আত্মসমর্পণ। আর সমপর্যায়ে ছাড়া বন্ধুত্ব হয় না, ইকুয়াল ছাড়া বন্ধুত্ব হয় না। মাস্টারের সাথে মানে মাস্টার মানে প্রভু, প্রভুর সাথে দাসের কখনো বন্ধুত্ব হয় না। একমাত্র আল্লাহর সাথে, আল্লাহই বলছেন যে আমি তোমার মালিক, তুমি আমার দাস, আসো লেটস হ্যাভ এ ফ্রেন্ডশিপ। একমাত্র আল্লাহ ছাড়া এই সুযোগ আর তার বান্দাদেরকে কেউ দেয় নাই। সবাই একটু নির্বিষ হইলেও আপনাকে অবদমিত করার চেষ্টা করবে। কাজেই ভারতের সঙ্গে আপনি যে কোনো কিছু করবেন, করার আগে আপনি চিন্তা করেন 10 বার যে আমার কি আছে, কি দেওয়ার আছে, কি পাওয়ার আছে, এবং সে অনুযায়ী আপনার ডিপ্লোম্যাটিক চ্যানেল ঠিক করতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।